মা আমাদেরকে 5 প্লেট ফুচকা দেন, ঝাল ইচ্ছা মতো দিবেন। অরুণী ঘুরে যেই বলবে তাড়াতাড়ি দিতে, তখনই দেখলো প্রণয় দাঁড়িয়ে আছে। প্রণয়ও অরুণীকে দেখে কিছুটা অবাক হলো। যে মেয়ে এত গম্ভীর হয়ে থাকে সে যে ফুচকাও খেতে পারে তা প্রণয়ের জানা ছিল না। কিন্তু ও 2 প্লেট কার জন্য নিচ্ছে? প্রণয় পাশে খেয়াল করতে দেখলো একটা ছেলে পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। প্রণয়ের জায়গা থেকে দেখলে মনে হয় ওরা দুজন একসাথে, কিন্তু না, ছেলেটা ফুচকার জন্য দাঁড়িয়েছে আর অরুণী ছেলেটার পিছনে দাঁড়ানো রুহির জন্য আরেক প্লেট নিচ্ছিল, যা প্রণয় বুঝতে পারেনি। প্রণয় এই প্রথম রাগ হলো অরুণীর ওপর। এর আগে অরুণীর ব্যবহারে কষ্ট হতো, অভিমান হতো, কিন্তু কখনো রাগ হয়নি। এই প্রথমবার প্রণয়ের রাগ হলো। প্রণয় কিছু না বলে একটু দূরে দাঁড়ানো ওর বন্ধুদের কাছে গিয়ে দাঁড়ালো। বন্ধুরা বন্ধুরা দেখে বুঝতে পারলো ওর কিছু হয়েছে, তা না হলে ও এমন গাল ফুলিয়ে রাখার মানুষ না। সাথী জিজ্ঞেস করলো, কি রে ভাই, এভাবে গাল ফুলিয়ে রেখেছিস কেন? প্রণয় মন খারাপ করে বলল, জানিস, আগে ভাবতাম তরুণী বোধহয় ভালোবাসায় বিশ্বাস করে না, এই জন্যই এমন করে, কিন্তু আজ পরিষ্কার ওর বয়ফ্রেন্ড আছে। প্রণয়ের কথা শুনে ফারদিন, সাথী, মিনহা, তুর্য সবার মুখ হা হয়ে গেছে। কেউ বিশ্বাসই করতে পারছে না। মিনহা প্রণয়কে বলল, তুই কিভাবে জানলি যে ওর বয়ফ্রেন্ড আছে? ওই যে ফুচকার দোকানে দাঁড়িয়ে দুজনে ফুচকা খাচ্ছে। কি? ফারদিন বিস্ময় বলল। প্রণয় বন্ধুদের এমন রিয়াকশন দেখে বলল, বিশেষ হচ্ছে না, চল তোদের দেখাই। প্রণয় ওদের নিয়ে ফুচকার দোকানের সামনে যেতে দেখলো অরুণী আর আরেকটা মেয়ে একসাথে দাঁড়িয়ে হাসাহাসি করতে করতে ফুচকা খাচ্ছে। আশেপাশে কোনো ছেলে নেই। এই দৃশ্য দেখে বন্ধুরা প্রণয়ের দিকে যেভাবে চাইলো তা দেখে প্রণয় ঢোক গিলে। বিশেষ কর, আমি একটু আগে দেখেছি, কিন্তু ফারদিন হতাশ গলায় বলল, দোস্ত, তোকে ডাক্তার দেখাতে হবে, তুই মেয়েকে ছেলে দেখিস। সাথী ভয় পাওয়ার ভান করে বলল, এই প্রণয়, তুই আমাদেরকে কি ঠিকঠাক দেখতে পাচ্ছিস, নাকি আমাদের উল্টাপাল্টা দেখছিস? প্রণয়, মনে হয় তুই ভুলে থেকে দেখছিস। হয়তো যে ছেলেটি অরণির সাথে দাঁড়িয়েছিল ও ওর কেউ না, হয়তো ফুচকা কেনার জন্য দাঁড়িয়েছিল। তুর্যের কথা সবাই সমর্থন করলো। আর প্রণয়ও নিজের বলদামি ধরতে পেরে আবুল মার্কা হাসি দিল। ওর হাসি দেখে ওর বন্ধুরাও হেসে দিল। হাসতে হাসতে মিনহা বলল, যা, কথা বলে আয়। না রে, এমনিতেই আমাকে সহ্য করতে পারে না, তার উপর এখন দেখাই যাচ্ছে মুড ভালো, তাই এখন কি মুডটা খারাপ করার দরকার নেই। তারপর 5জন মিলে ফুচকা খাওয়া শুরু করলো। এদিকে রুহি আর অরুণী ফুচকা খাওয়া শেষ করে ফুটপাত ধরে হাঁটতে লাগলো। দুজন দুজনের হাত ধরে। কিছু দূর যেতেই ছোটখাটো একটা মেলা দেখতে পেল। দুজনেই মেলায় গেল। মেলায় কিছুক্ষণ ঘুরে বেরিয়ে এলো। এতক্ষণ সন্ধ্যা হয়ে গেছে, বাসায় ফেরা উচিত। অরুণী রুহিকে বাসায় পৌঁছে দিয়ে নিজের বাসায় চলে গেল। প্রিয়ম একটা ফাইল দেখছিল খুব মনোযোগ দিয়ে। হঠাৎ নাতাশা হন্তদন্ত হয়ে ছুটে এসে বলল, আকাশ কোথায়? নাতাশা আচমকা কথা আক্রমণে প্রিয়মের মনোযোগ নষ্ট হলো। সে বিরক্তিতে মুখ কুচকে সামনের দিকে চাইতেই দেখলো একটা মেয়ে দাঁড়িয়ে আছে। প্রিয়ম চেয়ার দেখিয়ে বলল, বসুন। বসতে আসেনি, আগে বলুন আকাশ কোথায়? আপনার আর আমার মাথার উপরে। প্রিয়ম একটু মজা করে উত্তর দিল। কেন যেন প্রিয়মের নাতাশাকে খ্যাপাতে মন চাইছে। নাতাশার বিষয়ে সব তথ্যই নিয়েছে প্রিয়ম। প্রিয়মের মন হেয়ালিপূর্ণ কথা শুনে রাগে গা চলে যাচ্ছে নাতাশার। নাতাশা বিরক্তি কণ্ঠে বলল, আমি হেয়ালি একদম পছন্দ করি না। আপনি বলবেন আকাশ কোথায়? বললামই তো। আপনি আমাকে চেনেন না। আমি চাইলে এই মুহূর্তে আপনাকে চাকরিচ্যুত করতে পারি। প্রিয়ম কিছুটা ভয় পাওয়ার ভান করে বলল, ও, আমি ভয় পেয়ে গেছি। প্লিজ আমার চাকরি খাবেন না। এটা বলে একটা বিদঘুটে হাসি দিয়ে বলল, মিস নাতাশা হাসান, আপনাকে আমার চেনার প্রয়োজন নেই। আর আমার চাকরি আপনি পারলে খেয়ে দেখান। উপরোক্ত আপনাকে এখন আমি জেলে পুরতে পারি। কেন? এই যে জেলে বসে আমাকে থ্রেট দেওয়ার অপরাধে। এসব বাদ দিন এখন। বলুন আকাশকে কখন ছাড়বেন? উকিল নিয়ে আসুন। ওর ওপর অভিযোগ আনা হয়েছে?
ওর ওপর কি অভিযোগ আনা হয়েছে? নারী ও শিশু নির্যাতনের অভিযোগ। কোনো প্রমাণ ছাড়াই অ্যারেস্ট করেছেন কেন? প্রমাণ যখন আমি নিজেই, তখন এক্সট্রা প্রমাণের প্রয়োজন নেই। নাতাশা দাঁত কিরমির করে উঠে বাইরে গিয়ে ওর উকিল বন্ধুকে কল করে আসতে বলল। রুহি বাসায় ঢুকেই দেখলো একটা মহিলা বসে আছে সোফায়। মুখোমুখি সোফায় ওর মাও বসে আছে। মহিলাটা রুহিকে দেখে বলল, তুমি রুহি? রুহি নিজের মায়ের দিকে এক পলক চেয়ে বলল, হ্যাঁ, বসো। রুহি ওর মায়ের পাশে বসে বলল। মহিলাটা রুহিকে বলল, মাথা গরম করলে হবে না, স্বামীকে বোঝাও। জানো তো, মেয়েদের বিয়ের পর স্বামীর সব। স্বামী মারুক কাটুক, স্বামীর বাড়ি আপন। আমার স্বামী রাগ করলে রাগ ভাঙাতে হয়। আর রুহির প্রচন্ড রাগ হলো, তবুও সামলে নিয়ে বলল, কিন্তু পরকিয়া করলে কি করব? আরে ছেলে মানুষ একটু এমনই। আর তোমার সমস্যা কি? ছেলেরা 2 বিয়ে করলেই পারে। তোমার আর ঠিক মতো ভরণ পোষণ দিতে পারলেই তো চলো। হ্যাঁ, ছেলেরা পরকিয়া করতেই পারবে, বউ পেটাতে পারবে, বাচ্চা নষ্ট করতে পারবে, কিন্তু মেয়েদের প্রতিবাদ করা যাবে না। মুখ বুঝে সহ্য করতে হবে। তারপর এমন সহ্য করতে করতে একসময় কবরে চলে যাবে। এই হলো মেয়েদের জীবন। কেন সবসময় স্যাক্রিফাইস মেয়েরা কেন করবে? আর আপনাদের মতো মেয়েদের জন্য তো আমাদের মতো মেয়েরা এসব অত্যাচার সহ্য করতে হয়। কারণ বিয়ের আগে বলে দেওয়া হয়, জামাই যেভাবে বলবে সেভাবেই চলবি, জামাইয়ের সেবা করবি। কেন সবসময় আমরাই কেন ওদের কথা মতো চলবো, ওদের সেবা করব? আমরাও তো মানুষ, আমাদেরও তো আদর যত্ন পেতে ইচ্ছে করে। কিন্তু রুহি আর কিছু বলতে পারলো না, কান্না করে দিল। তারপর দ্রুত এক হাত দিয়ে চোখের পানি মুছে বলল, আমাকে যা জ্ঞানগুলো দিলেন সেগুলো আপনার মেয়েকে দিন। এই জ্ঞানের আমার প্রয়োজন নেই। কথাগুলো বলে রুহি হন হন করে উঠে চলে গেল। রুহির কথাগুলো শুনে মহিলার অপমানে মুখ কালো হয়ে গেল। তাই সে সেখানে আর বসে না থেকে চলে গেলেন। মহিলাটা যেতেই রুহির মা রুহির কাছে গিয়ে দেখেন রুহি বালিশে মুখ গুজে আছে। রুনা বেগম একটা দীর্ঘশ্বাস ফেলে মেয়ের পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন। একটু আগে উকিল নিয়ে আকাশকে ছাড়িয়ে নিয়ে গেল নাতাশা। ওরা যাওয়ার পর প্রিয়ম রুহিকে কল দিল। রুহি বিছানায় শুয়েছিল। প্রিয়মের কল পেয়ে রিসিভ করতেই প্রিয়ম বলল, হ্যালো রুহি, জি বলুন। কেমন আছো? ভালো, আপনি? ভালো। আপনাকে একটা কথা জানানোর জন্য ফোন দিয়েছি। জি বলুন। একটু আগে নাতাশা নামে একটা মেয়ে আকাশকে ছাড়িয়ে নিয়ে গেছে। তাই আপনাকে বলছি, সাবধানে থাকবেন আর চিন্তার কারণ নেই। আপনার বেবির কোনো ক্ষতি হবে না। আকাশের নামে জিডি করা আছে, তাই ও আর কোনো ক্ষতি করতে পারবে না আপাতত। তবুও সাবধানে থাকবেন। আর কোনো সমস্যা হলে আমাকে জানাবেন। আচ্ছা, ধন্যবাদ। তারপর প্রিয়ম সালাম দিয়ে ফোন রেখে দিল। আর রুহি ফোনটা বেড সাইডের ওপরে রেখে আবার চোখ বুঝল। এখন রাত 8টা। মাত্রই অরুণী রাতের খাবার খেয়ে নিজের রুমে আসলো। অরুণী ছোটবেলা থেকেই রাতের খাবার 8টায় খায়, সেজন্য সবার সাথে খেতে পারে না। অরুণী রুমে এসে রুহিকে কল দিল। রুহি ফোন রিসিভ করতেই অরুণী, কি করছিস এখন? কিছু না, শুয়ে আছি, ভালো লাগছে না। কেন, শরীর খারাপ লাগছে? না, তেমন কিছু না। এটা বলে রুহি একটা দীর্ঘশ্বাস ছাড়ল। রুহি কিছু না বললেও অরুণী বুঝতে পারল কিছু একটা হয়েছে, যাতে রুহি আপসেট হয়ে আছে। তা না হলে তো সন্ধ্যার সময়ও তো মন ভালো ছিল। ঘরে গিয়ে এমন কি হলো যে মন খারাপ হয়ে গেল? অরুণী কড়া গলায় বলল, কিছু লুকাবি না আমার থেকে, বল কি হয়েছে? আর সন্ধ্যায় বাসায় আসার পর কি হয়েছে তা অরুণীকে বলল। সব শুনে অরুণী বলল, এত মন খারাপ করার কি আছে? তুই যা বলেছিস বেশ করেছিস। শক্ত হতে শেখ। কেউ কিছু বললে ছেড়ে দিয়ে আসবি না, উচিত মতো জবাব দিবি। আর এখন থেকে বাসায় কোনো পাশের বাসায় আন্টি, বুড়ি মহিলা, কোনো ন্যাড়া মাইন্ডের মহিলা অ্যালাউ করবি না। তাতে যদি বেয়াদব হোস তাহলে বেয়াদবি হওয়াই ভালো। সব সময় লাইফটাকে এনজয় করতে শেখ। কে কি বললো না বললো তাতে কারো কিচ্ছু আসে যায় না, তাই এগুলো ভাবা অফ কর।
আর রাতে খেয়েছিস? মাত্রই তো 8টা বাজে, এখনই খাবো? মানে কি রুহি, না খেলে বাচ্চা ভালো থাকবে কি করে? এখন খাবি, রাতে শোয়ার সময় আবার খাবি। আমি তো এত এত খেতে পারি না। আরে এখন খাবি তোর বাবুর জন্য, আর ঘুমানোর সময় খাবি তোর জন্য, বুঝলি? কেন বাহানা চলবে না? রুহি কাঁদো কাঁদো গলায় বলল। আমি মনে রাখবো, যখন তুই প্রেগনেন্ট হবি তখন আমিও এমনই করব। অরুণী জোরে সোরে হেসে দিল, হাসতে হাসতেই বলল। আচ্ছা করিস, এখন আমার টাইম। অরুণীর কথা শুনে রুহিও হেসে দিল। তারপর আরো কিছুক্ষণ কথা বলে ফোন রেখে দিল। ফোন রেখে অরুণী পড়তে বসতেই চিঠির কথা মনে পড়ে গেল। আজকে ভার্সিটিতে বই নেওয়ার সময় চিঠিগুলো বইয়ের ভেতরে পেয়েছিল। এই চিঠি দুটো খুলতেই দেখল প্রণয়ের হাতের লেখা। অরুণী রাগে চিঠি দুটো কুচি কুচি করে জানালা দিয়ে ফেলে পড়তে বসলো। প্রণয় যে ছেলে হিসেবে খারাপ তেমনও না, কিন্তু অরুণীর কেন যেন এগুলোতে ইন্টারেস্ট নেই। একা একা থাকতেই পছন্দ করে সে। কি দরকার কাউকে ভালোবাসার? সে ভালো নিজেকে বাসলেও আরো ভালো থাকা যায়, একজনকে ভালোবাসে ভালো থাকার জন্য, কিন্তু দিন শেষে সে মানুষটাই ছেড়ে যায় নিজের ভালো থাকার খোঁজে। এর চেয়ে কাউকে না ভালোবাসলে দিন শেষে অনেক বেশি ভালো না থাকলেও খারাপও থাকে না। অন্তত এটা ভেবে সান্ত্বনা পাওয়া যায় যে আমি তো কাউকে ভালোবাসিনি, তাহলে কষ্ট পাবারও কোনো কথা উঠছে না। পায়েল চৌধুরী টেবিলে নাস্তা দিয়ে প্রিয়মকে ডাকতে গেলেন। প্রিয়মের ঘরে গিয়ে দেখলো ছেলে ইউনিফর্ম পরছে। মাকে দেখে, আম্মু একটু শার্টের বোতামগুলো লাগিয়ে দাও তো। পায়েল চৌধুরী হেসে প্রিয়মের সামনে দাঁড়িয়ে বলল। এবার একটা বিয়ে করে নিলেই তো পারিস বাবু। ধুর মা, তুমি যে কি বলো, আমার এখনো বিয়ের বয়স হয়নি। পায়েল চৌধুরী কপট রাগ দেখিয়ে বলল। 28 বছরের দামড়া ছেলের নাকি বিয়ের বয়স হয়নি, তো কবে করবি বিয়ে? 38-এ? প্রিয়ম মায়ের কথা শুনে হেসে বলল। বিয়েই করব না। আমিও দেখব তুমি কিভাবে বিয়ে না করো। আচ্ছা, তোর কি কোনো পছন্দ আছে? মা, ক্রিমিনাল ধরেই তো কুল পাই না, আবার মেয়ে পছন্দ করব? কিন্তু একবার একটা লেডি ক্লিয়ারের ওপর ক্রাশ খাইছিলাম, কিন্তু কি আর মেয়েটার ফাঁসি হয়ে গেছিল। পায়েল চৌধুরী প্রিয়মের পিঠে একটা থাপ্পড় মেরে বলল। তোর চাপা বন্ধ করে খেতে আয়, পাজি ছেলে। বলে চলে গেলেন নিচে। মা যাওয়ার পর প্রিয়ম পারফিউম দিতে দিতে বলল। মা, কাকে ভালোবাসবো বলো? এই জগতে তুমি ছাড়া কেউ নিঃস্বার্থভাবে ভালোবাসে না। তারপর মাথার টুপিটা নিয়ে নিচে নেমে এলো। টেবিলে আগে থেকে প্রিয়মের বাবা রাহাত চৌধুরী আর মা পায়েল চৌধুরী বসে আছে। প্রিয়ম বাবা মায়ের দিকে একবার তাকিয়ে কিউট একটা স্মাইল দিয়ে চেয়ারে বসে পড়ল। প্রতিদিন ওরা তিনজন সকালের নাস্তা একসাথে করে, কিন্তু দুপুরেরটা আর রাতেরটা প্রিয়ম বাইরে কাজের চাপ থাকায় বাসায় ফিরতে লেট হয়, সেজন্য বাইরে থেকে খেয়ে আসে। আর ওর বাবা মা বাসায় খেয়ে নেয়। মায়ের ডাকে অরুণী ঘুম ভাঙলো। কাল রাতে বইয়ের উপরেই ঘুমিয়ে গিয়েছিল সে। অরুণী বইটাকে গুছিয়ে রেখে ফ্রেশ হতে চলে গেল। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে ঘরে এসে ফোনটা হাতে নিয়ে রুহির টেক্সট করলো। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে ঘরে এসে ফোনটা হাতে নিয়ে রুহিকে টেক্সট করলো। ওর ভার্সিটির সামনে আসতে জরুরি কথা আছে, তাই রুহি টেক্সট করে ফোনটা রেখে রেডি হতে লাগলো। কাল রাতে অরুণী পড়তে পড়তে ভাবলো, যদি রুহি আবার পড়াশোনা করে তাহলে কেমন হবে। নিজের একটা পরিচয় থাকবে, মোট কথা নিজের স্টাডি কমপ্লিট করলে একটা জবও করতে পারবে। এই ভাবনা থেকেই অরুণী আজ রুহিকে ডেকেছে। আকাশের মেজাজ খারাপ হয়ে যাচ্ছে অনেক। কাল থেকে নাতাশা ফোন ধরছে না, কল দিলে বারবার কেটে দিচ্ছে। তাই আকাশ ভাবছে আজ যাবে নাতাশার চেম্বারে। যে ভাবনা সে কাজ। আকাশ অফিসে ফাইলটা নিয়ে বেরিয়ে পড়ল। নাতাশার সাথে দেখা। বাসে এক ফুটও জায়গা নেই, তবুও বাসেই উঠতে হবে অরুণীর। প্রতিদিন সকালের এই সময়টা প্রচুর ভিড় হয় যাত্রীদের। দাঁড়িয়ে যাওয়ার তো দূরের কথা, দাঁড়ানোর জায়গায় পাওয়া যায় না। তবু কিচ্ছু করার নেই, কষ্ট করতেই হবে। অরুণী বাসে উঠে পড়ল। প্রচুর ধাক্কাধাক্কি হচ্ছে, যেন একজনের গায়ের উপর আরেকজন উঠে যাবে। হঠাৎ সামনে থেকে একটা ধাক্কা আসায় অরুণী তাল সামলাতে না পেরে কারো বুকের উপর পড়ল। চোখ মেলে তাকাতেই দেখলো প্রণয়ের চেহারা। অরুণী তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে নিজেকে। সরি। প্রণয় মৃদু হেসে জবাব দিল। 2 মিনিট পর আবার এক ধাক্কায় অরুণী আবারও প্রণয়ের বুকের উপর পড়ল। তড়িৎ গতিতে সরে গিয়ে আবারও সরি বলল অরুণী।
তার উত্তরে প্রণয় ইটস ওকে বলল। একটু পর আবারও একই। এবার অরুণী প্রণয়ের বুকের উপর থেকে উঠতে নিলেই প্রণয় বলল, এভাবে কতবার সরি বলবে, আর আমি এবার কতবার ইটস ওকে বলবো? তার চেয়ে বরং সারা জীবন এখানেই থেকে তাও আমি বাধা দেব না। অরুণী লজ্জা পেয়ে উঠে দাঁড়িয়ে অন্যদিকে তাকালো। তারপর আবারও ধাক্কা লেগে প্রণয়ের বুকের উপর পড়ল অরুণী। বহুত হয়েছে, আর না। এবার প্রণয় এক হাত দিয়ে শক্ত করে অরুণীকে নিজের সাথে চেপে ধরল। অরুণী উঠতে গিয়েও পারল না, রেগে বলল, কী ধরনের অসভ্যতামি এগুলো? ছাড়ুন, করতে দিন। না, ছাড়বো না। বারবার তুমি আমার বুকের উপরে পড়বে, আর বারবার আমার হার্টবিট বেড়ে যাবে, পদে আমার হার্ট অ্যাটাক চলে আসবে। তখন আমি কি করব? তার চেয়ে ভালো আমার বুকের উপরে কান দিয়ে শোনো আমার হৃদয়ের ধ্বনি, বোঝার চেষ্টা করো সে কি বলছে, আর এদিকে আমার হাতটাও ভালো থাকলো। অনেক মোড়ামুড়ি করেও অরুণী উঠতে পারল না। শেষমেশ হাল ছেড়ে দিয়ে প্রণয়ের সাথে লেপ্টে রইল। শান্ত হয়ে ওর বুকের ওপর মাথা রাখতে শুনতে পেল প্রণয়ের বুকের ধুকপুকানি। কিছুক্ষণ শুনতেই অরুণীর খেয়াল করলো ওর বুকের ধুকপুকানিটাও বেড়ে গেছে। এমন হচ্ছে কেন? অরুণী আরো গভীরভাবে শুনতে লাগলো। হঠাৎ প্রণয় অরুণীকে নাড়া দিয়ে বলল, এখানেই থাকবে নাকি রুহি ভার্সিটিতে নাস্তা যাবে? করে বের হলো অরুণীদের ভার্সিটি যাওয়ার জন্য। বাসার নিচে নেমে কোনো রিক্সা অটো না পেয়ে এক সাইডে দাঁড়িয়ে রইল। অনেকক্ষণ দাঁড়ানোর পর রুহির সামনে একটা গাড়ি থামলো, পুলিশের গাড়ি। গাড়ি থেকে প্রিয়ম রুহির সামনে নেমে বলল, আরে আপনি কোথায় যাচ্ছেন নাকি? হ্যাঁ, বান্ধবীর সাথে দেখা করতে যাব, কিন্তু অটো বা রিক্সা পাচ্ছি না। ও আচ্ছা, কিছু মনে না করলে আমি আপনাকে নামিয়ে দিতে পারি। কিন্তু আপনি তো থানায় যাবেন। অটো বা রিক্সা না পাওয়ায় রুহি আর আপত্তি না করে গাড়িতে উঠে বসলো। প্রিয়ম ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দিল। আকাশ নাতাশার কেবিনে এসে দেখলো নাতাশা একটা পেশেন্টের সাথে কথা বলছে। আকাশকে দেখে ইশারায় অপেক্ষা করতে বলল। আকাশ কেবিনের বাইরে অপেক্ষা করতে লাগলো। 5 মিনিট পরে পেশেন্ট বের হতে আকাশ ভেতরে গিয়ে রেগে বলল, হোয়াট হ্যাপেন নাতাশা, ফোন ধরছো না কেন? কাল থেকে কতবার কল করেছি, হিসেব আছে? হ্যাঁ, তো আমি কি করব? আমার ইচ্ছে হয়নি, তাই আমি রিসিভ করিনি। নাতাশা কফি খেতে খেতে জবাব দিল। নাতাশার উত্তরে আকাশ আরো রেগে গেল। নাতাশার টেবিলের ওপর বাড়ি দিয়ে বলল, মানে কি নাতাশা, এমন করছো কেন? করবো না কেন সেটাও বলো। তোমাকে বলেছিলাম যে ওই রুহি মেয়েটার বাচ্চাটা যেন না বাঁচে, কিন্তু তুমি কিচ্ছু করতে পারোনি, উল্টে জিডি খেয়ে এসছো। এখন বাচ্চাটার কিছু হলেই তোমাকে আগে জেলে পুরবে, আর এদিকে তুমি এখনো মেয়েটাকে ডিভোর্স দিচ্ছ না কেন? শেষ কথাটা নাতাশা চিল্লিয়ে বলল। আকাশ নাতাশার কাছে এসে ওর হাত ধরে বলল, আজই আমি উকিলের সাথে কথা বলবো, খুব শীঘ্রই ডিভোর্স হয়ে যাবে। তারপর আমরা বিয়ে করে নিলেই ও আর বাচ্চা দিয়ে কিছু করতে পারবে না। আকাশের কথা শুনে নাতাশা মৃদু হেসে ওকে জড়িয়ে ধরল। আকাশও নাতাশাকে বাহুতে আবদ্ধ করলো। কিছুক্ষণ পর নাতাশার কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়ল অফিসের উদ্দেশ্যে। আজকে অফিস থেকে ফেরার সময় উকিলের সাথে দেখা করে কথা বলে যাবে। ওকে নেমে সোজা হাঁটতে লাগলো। পিছনে একবারের জন্য তাকাচ্ছে না, কেমন যেন লজ্জায় ঘিরে ধরেছে তাকে। একটু আগে বাসের মধ্যে ঘটা ঘটনাগুলো বারবার চোখের সামনে ভাসছে। আর দিকে অরুণী পিছন পিছন প্রণয়ও আসছে। আজকে প্রণয়ের অনেক খুশি লাগছে, ভাবতে পারিনি এমন একটা মুহূর্ত কখনো আসবে। প্রণয় বাবার একমাত্র ছেলে। বাবা অনেক বড় শিল্পপতি। প্রণয়ের নিজেরই গাড়ি আছে, সে প্রতিদিন নিজের গাড়ি করেই ভার্সিটিতে আসে। কিন্তু আজ রাস্তায় গাড়ি খারাপ হওয়ায় অজ্ঞতা বাসে উঠে দমবন্ধ অবস্থা ছিল। কিন্তু হঠাৎ অরুণীর আগমনে দমবন্ধ ভাবটা কেটে খুশি দোলা দিতে লাগলো তার মনে। অরুণী যতবার ওর বুকে ওপর পড়ছিল ততবারই যেন হার্টবিট মিস হয়েছিল। আর যখন একেবারে বুকের মধ্যে চুপটি করেছিল তখন প্রণয় মনে মনে বলছিল, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। প্রণয় মনে প্রাণে চাইছিল যেন অরুণীর সারা জীবন জন্য ওর বুকের মধ্যেই থেকে যায়। হাঁটতে অরুণী ক্লাসে ঢুকতে যাবে। এই সময় পিছন থেকে প্রণয় বলল, ক্লাস শেষেও কি বাস দিয়েই যাও? না, বয়ফ্রেন্ডের হেলিকপ্টারে চড়ে যাই, এটা বলেই ক্লাসে ঢুকে গেল। অরুণীর জবাব শুনে প্রণয়ের আবার মেজাজ খারাপ হয়ে গেল।
সবটা সময় অরুণী এমনই করে। একটা কথা জিজ্ঞেস করলে সোজা ভাবে উত্তর না দিয়ে তেরামি করে উত্তর দিবে। এমন করে কি মজাছে পায়। আকাশ বিড়বিড় করতে করতে নিজের ক্লাসের দিকে চলল। ক্লাসে গিয়ে বসতেই ফারদিন বলল, কিরে মামা, আজকে এত লেট কেন? আরে আর বলিস না, গাড়ি খারাপ হয়ে গেছিল, তাই বাসে করে আসতে হলো। প্রণয়ের কথা শুনে ফারদিন কি, তুই বাসে আসছিস? বিশ্বাস হচ্ছে না। বিরক্তির স্বরে বলল, বিশ্বাস না হওয়ার কি আছে, আসতেই পারি। আচ্ছা শোন, তোর জমির সাথী ওরা কই? তুর্য চারুকলা ভবনে গেছে ওর গফের সাথে দেখা করতে, আর মিনহা এখনো আসে নাই। সাথী আজকে আসবে না। ও আচ্ছা। প্রণয়ের কথা শেষ না হতে ফারদিন বলল, দোস্ত, তোর শার্টের বোতামে এত বড় চুল কেন? ফারদিনের কথায় প্রণয় ভ্রু কুচকে বলল, কই? ফারদিন প্রণয়ের শার্টের বোতাম থেকে চুলটা নিয়ে ওর হাতে দিয়ে বলল। এই যে দেখ। চুলটা দেখে প্রণয়ের মনে পড়ল বাসের ঘটনা। তখন মনে হয় চুলটা রয়ে গেছে, কিন্তু এখন ফারদিনকে কি বলবে? ওরে বললেই সাথী, মিনহা, তুর্য ওরাও জেনে যাবে, তারপর ইচ্ছা মতো মজা নেবে। তাই প্রণয় আমতামতা করতে করতে বলল, আরে ওইটা কিছু না, বাতাসে হয়তো উড়ে চলে এসেছে। ফারদিন প্রণয়ের দিকে চোখ ছোট ছোট করে তাকিয়ে বলল। সত্যি বল শালা। প্রণয় কিছু বলার আগেই মিনহা এসে ওদের পাশে বসে বলল, কি নিয়ে কথা বলছিস রে? প্রণয় কিছু বলার আগে ফারদিন বলল, দোস্ত শোন, প্রণয়ের শার্টে মেয়েদের চুল পাইছে, কিন্তু শালায় মিথ্যা বলে। বলে কিনা বাতাসে উড়ে আসছে। ফারদিনের কথা শুনে মিনহা বলল, কি রে প্রণয়, বল এই কেমনে আসলো তোর শার্টে? আর আমি সত্যি। প্রণয় এতটুকু বলতে ফারদিন বলল, অরুণীর কসম করে বল এটা কিভাবে আসছে, তুই জানিস না? ফারদিনের কথা শুনে প্রণয় রেগে গেল। এতটুকু একটা কথার জন্য অরুণীর কসম কাটতে হবে কেন? প্রণয় ওদের কিছু না বলে হনহন করে ক্লাস থেকে বেরিয়ে গেল। প্রণয় বেরিয়ে যেতেই মিনহা বলল, এইটা কি ঠিক হলো বল? প্রণয় কতটা পজিটিভ অরুণের জন্য এটা আমরা জানি। তোর এইভাবে বলাটা উচিত হয়নি, ওর কথাটা খারাপ লেগেছে। আসলেই বুঝতে পারিনি এমন হবে। প্রণয় সব সময় এমন করে, ওর সাথে কোনো কিছু হলেই ও আমাদের আগে নাচাবে, তারপর বলবে। সহজে কোনো কথা বলতে দেখেছিস ওরে? আচ্ছা চল ওর কাছে যাই, শালার রাগ ভাঙায়। প্রিয়ম রুহিকে ভার্সিটির সামনে নামিয়ে দিয়ে চলে গেল। রুহি পার্স থেকে ফোন বের করে অরুণীকে কল করলো। রুহির কল পেয়ে অরুণী মেসেজ লিখলো, ক্যান্টিনে একটু বস, ক্লাস আছে। রুহি আচ্ছা। লিখে ভেতরে গিয়ে ক্যান্টিনে বসলো। প্রায় 10 মিনিট পর অরুণী ক্লাস শেষ করে ব্যাগ নিয়ে ক্যান্টিনে চলে আসলো। আজকে আর ক্লাস করার নিয়ত নেই অরুণীর। ক্যান্টিনে এসে রুহির সামনে বসে বলল, কফি খাবি? খাওয়া যায়। অরুণী 2 কাপ কফি অর্ডার দিয়ে রুহিকে বলল, আসতে সমস্যা হয়নি তো? না, এসিপি প্রিয়মের গাড়িতে এসেছি। অরুণী ভ্রুকুচকে জিজ্ঞেস করলো, কেন? আরে রিক্সা বা অটো কিছুই পাচ্ছিলাম না, আর উনিও এখান থেকেই যাচ্ছিলেন, তো আমাকে বললেন পৌঁছে দিবেন। রিক্সা বা অটো না পাওয়ায় আমিও মানা করিনি, ওনার সাথে আসলাম। উনি আমাকে ভার্সিটির সামনে নামিয়ে দিয়েছেন। একটি বিষয়ে কথা বলার জন্য। আচ্ছা বল। রুহি কথা শেষ করতে কফি চলে এলো। অরুণী কফিতে চুমুক দিয়ে বলল, আমি ভাবছি তুই আবার স্টাডিটা শুরু করলে কেমন হয়, নিজের স্টাডি কমপ্লিট করে নে। রুহি মলিন গলায় বলল, না রে, আমাকে দিয়ে আর হবে না, 3 বছর আগেই তো পড়াশোনা ছেড়ে দিয়েছি। তোকে দিয়ে হবে, 3 বছর আগে ছেড়ে দিছিস তো কি হয়েছে, আবার ধরবি, নিজের ইচ্ছাগুলো পূরণ করবি, স্বাধীনভাবে চলবি, নিজের বাচ্চাকে নিজের মতো মানুষ করবি। ধর আঙ্কেল আন্টি একসময় থাকলো না, তখন তুই কি করবি, কার কার কাছে হাত পাতবি? তাই এখন বলছি নিজের লাইফটা গুছিয়ে নে। বাস্তবে কি অরুণীর কথায় যুক্তি আছে? রুহিও বুঝতে পেরেছে। রুহি বলল, 3 বছর আগেই তো পড়াশোনা ছেড়ে দিয়েছিলাম, কিন্তু এখন অনার্স শেষ করা যাবে? 3 বছর ধরে তো লেখাপড়ার সাথে কোনো সম্পর্কই নেই। সম্পর্ক গড়ে নিবি, আর আজকে গিয়ে তোর কলেজে গিয়ে ইন্টার সার্টিফিকেট তুলবি, মেট্রিকের সার্টিফিকেট আর প্রয়োজনীয় কাগজপত্র গুছিয়ে নিবি। কাল ভার্সিটিতে এসে অ্যাপ্লাই করে যাবি, তোর রেজাল্ট ভালো তাই চান্স পেয়ে যাবি। আচ্ছা ঠিক আছে।
তারপর ওরা আরো কিছুক্ষণ প্রয়োজনীয় কথাবার্তা বলে ভার্সিটি থেকে বেরিয়ে পড়ল সার্টিফিকেট তুলতে। প্রণয় আর ওর বন্ধুরা ক্যাম্পাসে দাঁড়িয়ে আছে। একটু আগেই প্রণয় আজকে বাসের ঘটনা ওর বন্ধুদের বলে দিয়েছে। আজও অরুণী প্রণয়কে ফাঁকি দিয়ে চলে গেছে। মেয়েটা সবসময় এমন করে। তুর্য প্রণয়ের কাঁধে হাত দিয়ে প্রণয় তুর্যের দিকে তাকিয়ে বলল, কি? তুর্যের কথায় সবাই সায় দিল। প্রণয় মুচকি হেসে বলল, না রে, ভালোবাসা জোর করে হয় না। আব্বু আম্মু প্রস্তাব নিয়ে গেলে ওর বাবা মা যদি মেনে যায়, তাহলে বাবা মায়ের মুখের দিকে চেয়ে হয়তো অরুণী বিয়েটা করে নেবে, কিন্তু আমাকে ভালোবাসবে না। নিয়ম করে আমার খেয়াল করবে, আমার চাহিদা মেটাবে, কিন্তু ভালোবাসবে না। আর একটা সময় এসব কিছুতে অভ্যস্ত হয়ে চলে আসবে, কিন্তু ভালোবাসবে না। ভালোবাসাটা বাধ্যকতায় নেই, এটা মন থেকে হয়। আমি ওর অভ্যাস হতে চাই না, আমি ওর ভালোবাসা হতে চাই। আমি ওকে ভালোবাসতে চাই। আমি চাই ও যেন আমার জন্য কিছু করুক না কেন, মন থেকে ভালোবাসে করে। আমি সেদিন বাবা মাকে জানাবো, যেদিন ও নিজে আমাকে বলবে, প্রণয়, আমি তোমার প্রণয়নী হতে চাই। বিকাল 5টা বাজে ঘড়িতে। সূর্য পশ্চিম আকাশে হেলে পড়েছে। আকাশ ফাইল গুছিয়ে অফিস থেকে বেরিয়ে পড়ল। এখন লয়ারের সাথে দেখা করতে হবে। অতি শীঘ্রই ডিভোর্স কার্যকর করতে হবে। আকাশ অফিসের সামনে এসে রিক্সা নিল। কিছু দূর যেতেই হঠাৎ দেখলো একটা হুটতোলা রিক্সায় নাতাশার মতো একটা মেয়ে আর পাশে একটা ছেলেও আছে। রিক্সাটা দ্রুত ক্রস করে যাওয়ায় আকাশ ভালো করে বুঝতে পারল না আসলে কি নাতাশা নাকি অন্য কেউ। আকাশ শিওর হওয়ার জন্য নাতাশাকে কল দিল। নাতাশা রিসিভ করতে আকাশ বলল, কি করো জান? না হসপিটালে আছি। কেন? এমনি। আচ্ছা, কতক্ষণ থাকবে? এই তো আরও 1 ঘন্টা। ও আচ্ছা, আমি লয়ারের সাথে কথা বলে হসপিটালে আসছি, একসাথে বাসায় যাব। ওকে? না যান, আজকে পারবো না, আম্মুর সাথে শপিংয়ে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে রাতে ফোন করব। আচ্ছা যান। আকাশ ফোনটা পকেটে রেখে একটা মুচকি হাসি দিল। এখনো নিশ্চিত নাতাশা হসপিটালে আছে। কিছুক্ষণের মধ্যে আকাশ লয়ারের অফিসে পৌঁছে গেল। অরুণী আর রুহি বাসায় ফিরছে। প্রয়োজনীয় কাগজপত্রগুলো গুছিয়ে নিয়ে একসাথে বাইরে দুপুরের খাবার খেয়ে কতক্ষণ ঘোরাঘুরি করে এখন বাসায় ফিরছে। হঠাৎ অরুণীর ফোনে ওর মায়ের কল আসলো। অরুণী রিসিভ করে কথা বলা শুরু করলো। অরুণীর কথায় যতটুকু বোঝা গেল তাতে মনে হচ্ছে ওর বাসায় কিছু একটা হয়েছে। অরুণী ফোন রাখ। কি হয়েছে অরু? অরুণী কাঁদতে কাঁদতে বলল, আব্বুর বুকে ব্যথা উঠছে, ওনাকে মামা আর আম্মু মিলে হসপিটালে নিছে। রুহি রিক্সাওয়ালাকে হসপিটালে থেকে রিক্সা ঘোরাতে বলল। অরুণীর মাথাটা নিজের কাঁধে রেখে বলল, কাঁদিস না, আঙ্কেলের কিচ্ছু হবে না, আল্লাহকে ডাক। অরুণী কাঁদছে রুহির কাঁধে মাথা রেখে, আর রুহিও ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। রুহি নিজেরও খুব টেনশন হচ্ছে। কিছুক্ষণের মধ্যে ওরা হসপিটালে পৌঁছে গেল। হসপিটালে পৌঁছে অরুণী দৌড়ে ভেতরে গেল। অরুণীর পেছনে রুহিও আসলো, তবে দৌড়ে নয়, একটু দ্রুত হেঁটে। রিসেপশন থেকে জেনে দোতলায় চলে গেল। দোতলার একেবারে কর্নারের রুমের সামনে অরুণী নিজের মা আর মামাকে দেখে দৌড়ে গিয়ে মাকে বলল, মা, আব্বু কোথায়? কি হয়েছে আব্বুর? অর্ণা রহমান ভেজা গলায় বললেন। অরুণী মায়ের পাশে চুপচাপ বসলো। পাশে রুহিও বসলো। সবাই বেশ চিন্তিত। কিছুক্ষণ পর ডাক্তার বেরিয়ে আসতে অরুণী এগিয়ে গিয়ে বলল, কি অবস্থা ডাক্তার সাহেব? তেমন কিছু না, বুকে ব্যথা হয়েছিল, এখন ঠিক আছে। আমরা দেখতে পারবো? জি, আপনারা দেখা করে আসুন, চাইলে নিয়েও যেতে পারেন। আচ্ছা। অরুণী আর অর্ণা রহমান আর অরুণীর মামা ভেতরে গেল। অরুণীর বাবা বেডে বসে রয়েছেন। অরুণীর মা কাছে গিয়ে বলল, এখন কেমন আছে? অরুণীর বাবা হেসে বলল, ভালোই, তেমন কিছু হয়নি। তোমরা মা মেয়ে শুধুই কান্না করো। অরুণীর মা কপট রাগ দেখিয়ে বলল। অরুণী মায়ের কথায় সবাই হেসে দিল। অরুণীর বাবা হাত বাড়িয়ে অরুণীকে ডাকতেই অরুণী গিয়ে কথায় সবাই হেসে দিল। অরুণীর বাবা হাত বাড়িয়ে অরুণীকে ডাকতে অরুণী গিয়ে বাবাকে জড়িয়ে ধরলো। অরুণীর বাবা ও মেয়েকে জড়িয়ে ধরলেন। তিনি জানেন মেয়েটা তাকে যে কি পরিমাণ ভালোবাসে। অরুণীর মাথায় হাত বুলাতে বুলাতে রুহির দিকে তাকিয়ে বলল, কেমন আছো মা?
অনেক দিন দেখি না তোমাকে। আলহামদুলিল্লাহ আঙ্কেল, ভালো আছি। আপনি কেমন আছেন? এদের দুই মা মেয়েকে নিয়ে ভালোই আছি। চলো আমাদের সাথে বাসায় চলো। না না আঙ্কেল, আব্বু আম্মু চিন্তা করবে, আমাকে যেতে হবে। আচ্ছা মা, বাসায় এসো। আচ্ছা। রুহি অরুণীর থেকে বিদায় নিয়ে হসপিটাল থেকে বেরিয়ে পড়ল। মূলত রুহির বিয়ের বিষয়ে অরুণী ওর বাবা মাকে কিছুই বলেনি, এর জন্য ওনারা এগুলো নিয়ে কিছু বলেনি। অরুণী হসপিটাল থেকে বেরিয়ে হাঁটতে লাগলো। একটু হেঁটে সিএনজি নিয়ে বাসায় যাবে, হঠাৎ কেউ একজন এসে ওকে ধাক্কা দিতে ও রাস্তার একপাশে পড়ে গেল। ঘাড় ঘুরিয়ে দেখতেই দেখলো প্রিয়ম ওর দিকে হাত বাড়িয়ে দিয়েছে। রুহি প্রিয়মের হাত ধরে উঠে দাঁড়াতেই, যদি আপনাকে ধাক্কা না দিতাম আর একটু হলে আপনাকে পিছিয়ে দিয়ে যেত। ধন্যবাদ। কোথায় যাচ্ছিলেন? বাসায়। আপনি? আমি থানায় যাচ্ছিলাম, একটু আগে এসেছিলাম একটা ইনভেস্টিগেশনের জন্য। ও আচ্ছা, তাহলে আমি আসি। এটা বলে রুহি হাঁটা শুরু করলো। রুহি যেতে প্রিয়ম ফোন বের করে কাকে যেন কল দিয়ে বলল, 3098 এই টুলের নম্বরে গাড়ি কার, এটা বের করো কুইকলি। ফোনটা রেখে গাড়িতে উঠে বসলো থানায় যাওয়ার জন্য। থানায় পৌঁছাতে প্রিয়মের ফোনে কল এলো। প্রিয়ম রিসিভ করতে ও পাশ থেকে বলল, স্যার 3098 এটা ভাড়া গাড়ি, এটার মালিক গাড়িটা ভাড়া চালায়। বলে প্রিয়ম ফোন রেখে দিল। ফোন রেখে ভাবতে শুরু করলো মার্ডারটা নিয়ে। বিকেলে যে কেসটা হাতে পেল, এতে ভিকটিমের লাশের পাশে 3098 লেখা ছিল। 3098 দিয়ে কি বোঝাতে চাচ্ছে সেটাই বুঝতে পারছে না প্রিয়ম। মেয়েটাকে কে বা কারা মেরেছে সেটারও হদিশ পাচ্ছে না। লাশটা ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে, আর ইরশাদকে পাঠিয়েছে মেয়েটার বয়ফ্রেন্ডকে ধরে আনার জন্য। এসব কেসে প্রথমে বয়ফ্রেন্ড, তা না হলে স্বামীরাই ফাঁসে। কিন্তু কেন জানি প্রিয়মের মনে হচ্ছে এটা অন্য কেউ করেছে। মেয়েটার খুন ওর নিজের বাসাতেই হয়। বাসায় কেউই ছিল না, সবাই দাওয়াতে গিয়েছিল, কিন্তু মেয়েটা বাসায় একা ছিল। এরকম ঘটনা এর আগে আর ঘটেনি। পুরো জিনিসটা প্রিয়মকে ভাবাচ্ছে। প্রিয়ম চোখ বন্ধ করে ভাবছে। হঠাৎ রিশাদের চোখ খুলতেই দেখতে পেল রিশাদের সাথে একটা ছেলে। প্রিয়ম বুঝতে পারল এই ছেলেটাই মেয়েটার বয়ফ্রেন্ড। প্রিয়ম ছেলেটাকে বসতে বলল। ছেলেটা বসতে প্রিয়ম সোজা হয়ে বলল, তুমি অনেক, তুমি ঈশার বয়ফ্রেন্ড? কিন্তু ওর বান্ধবীরা যে তোমার কথা বললো, আর ওর ডায়েরিতেও কিন্তু তোমার নাম ছাড়া আর কোনো ছেলের নাম পাইনি আমরা। এভাবে প্রিয়ম অনেককে জেরা করতে শুরু করলো। অরুণীরা বাসায় চলে আসলো। বাসায় এসে নিজের রুমে চলে যায় অরুণী। ফ্রেশ হয়ে বের হতে অরুণীর মা বল, অরু, তোর বাবা ডাকছে তোকে। অরুণী মুখ মুছে বাবার ঘরে গিয়ে বলল, এখন কেমন আছো? হ্যাঁ বস। অরুণী ওর আব্বুর সামনে বসলো। ওর বাবার পাশে ওর মামাও বসেছে। অরুণীর পেছনে ওর মা দাঁড়িয়ে। অরুণীর বাবা একটু কেশে বলল, দেখলি তো আজকে কি হলো, হঠাৎ করে বুকে ব্যথা শুরু হয়ে গেছে। আল্লাহ জানে কয়দিন বাঁচি, তাই যাওয়ার আগে আমার ফরজ কাজটা করে যেতে চাই। তোর মামা তোর জন্য একটা সম্বন্ধ এনেছে, তোর যদি কোনো পছন্দ থাকে তাহলে ওর বল। বাবার কথা শেষ হতেই অরুণী বলল, না বাবা, আমার কোনো পছন্দ নেই, তুমি ছেলে দেখতে পারো, তোমার পছন্দই। ওর বাবা মা আর মামা একসাথে আলহামদুলিল্লাহ বলে উঠলেন। অরুণীও একটু হেসে নিজের ঘরে চলে গেল। ঘরে এসে দেখলো ফোনে প্রণয়ের কল এসেছে। অরুণী রিসিভ করতে প্রণয় বলল, কোথায় ছিলে এতক্ষণ, ফোন ধরছিলে না কেন? আমার ইচ্ছা আমি ধরি না, আপনাকে কৈফিয়ত দেব না। আচ্ছা দিও না, একটু ভালো করে তো কথা বলতে পারো। আপনি না আমাকে আর ডিস্টার্ব করবেন না প্লিজ, আমার বিয়ে ঠিক হয়ে গেছে। বুকটা ধরাস করে উঠল অরুণীর কথা শুনে। প্রণয় উত্তেজিত হয়ে বলল, সত্যি ইয়ার কি করো না প্লিজ। আমি আপনার সাথে কখনো ইয়ার্কি করি না, তাই না হলে আজ কেন করব, এটাই সত্য। বলেই অরুণী ফোন রেখে দিল। ফোন রেখে দিয়ে অরুণী মনে মনে বলল, আল্লাহ বাঁচাইছে, এখন আর ডিস্টার্ব করবে না। কিন্তু না, অরুণীর কথাকে ভুল প্রমাণ করে প্রণয় আবার কল দিল। অরুণী ফোনটা সাইলেন্ট করে পড়তে বসে গেল। আর এদিকে প্রণয় এক হাত দিয়ে পুরো ঘরের জিনিসগুলো ভাঙছে, আর আরেক হাত দিয়ে অরুণীকে ফোন করছে। ঘরের জিনিসগুলো উল্টাপাল্টা হয়ে আছে। হাতের ফোনটাও আশ্রে ভেঙে ফেলেছে প্রণয়।
রাগের মাথায় রগগুলো দপদপ করছে। এখন মাথাটা ঠান্ডা করা প্রয়োজন। প্রণয় টাওয়াল আর একটা 3 কোয়ার্টার নিয়ে ওয়াশরুমে চলে গেল। অনেকক্ষণ ধরে প্রণয়ের কল আর না আসায় অরুণী ভাবলো হয়তো বিরক্ত হয়ে ফোন দিচ্ছে না, না দেওয়াই ভালো। অরুণী ফোন হাতে নিয়ে রুহিকে কল দিল। রুহি কল রিসিভ করে চা খা তুই। পড়তে বসেছিলাম, এতক্ষণ পরে তোকে কল করলাম। শোন, কাল সকাল 9টায় সময় ভার্সিটি চলে আসিস, তারপর তোর অ্যাপ্লাইটা করে দেব। আচ্ছা, আসবো। আর শোন, একটা খুশির খবর আছে। কি? ড্রেস কর আগে। রুহি একটু ভেবে বলল, কোথাও ঘুরতে যাচ্ছিস? না। তাহলে? আমার বিয়ে নিয়ে কথা হচ্ছে, কাল বোধ হয় দেখতে আসবে। বাহ, ছেলের ফটো দে। আমি নিজেই তো দেখি নাই, আমার কাছে ওই ফটো নাই। কালকে আসুক, তখন দেখিস। শোন, আমরা ভার্সিটি গিয়ে অ্যাপ্লাই করে চলে আসবো। আচ্ছা, আমি কিন্তু অনেক এক্সাইটেড। রুহি হেসে বলল। রুহির কথা শুনে অরুণীও হাসলো। তারপর দুজনে আরো কিছুক্ষণ কথা বলে ফোন রেখে দিল। মেয়েটার বয়ফ্রেন্ডকে অনেকক্ষণ জেরা করার পরও কোনো ক্লু পাওয়া গেল না। আর মেয়েটার তেমন কোনো শত্রু নেই, তবে মেয়েটাকে মারার উদ্দেশ্য কি? এগুলো ভাবতে ভাবতেই গাড়ি ড্রাইভ করছিল। আজকে একটু তাড়াতাড়ি বাসায় ফিরেছে সে। একটু আগে পায়েল চৌধুরী বলেছেন আজকে তাড়াতাড়ি বাসায় ফিরতে। মায়ের কথা রাখতেই আজ তাড়াতাড়ি বাসায় ফেরা। বাসায় পৌঁছে নিজের ঘরে গিয়ে ফ্রেশ হয়ে নিচে নামতেই দেখলো বাবা মা একসাথে বসে তার জন্য অপেক্ষা করছে। প্রিয়ম মুচকি হেসে তাদের সামনের সোফায় বসে বলল, কি ব্যাপার রাহা চৌধুরী আর পায়েল চৌধুরী একসাথে বসে কি ভাবছে? শুনের মা বসা থেকে উঠে গিয়ে প্রিয়মের কান মলে বলল, আমরা তোর বিয়ের কথা ভাবছি, কাল মেয়ে দেখতে যাব। ধুর মা, এক্ষুনি বিয়ে করব না। কেন প্রিয়ম, কি সমস্যা বিয়ে করতে? রাহাত চৌধুরী বললেন। আসলে বাবা, এত তাড়াতাড়ি পেড়া খাওয়ার ইচ্ছে নেই। প্রিয়মের কথা শুনে রাহাত চৌধুরী ঠোঁট টিপে হাসলো। আর পায়েল চৌধুরী প্রিয়মের দিকে চোখ পাকিয়ে বলল, বাপ ছেলে দুটোই পদ, যা, আমি আর কিছু বলবো না। বলে পায়েল চৌধুরী নিজের রুমের দিকে যেতে নিলেই প্রিয়ম দ্রুত এসে মাকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, ও মাই ডার্লিং, রাগ করো না। আচ্ছা ঠিক আছে, কালকে মেয়ে দেখতে যাব, এবার খুশি? পায়েল চৌধুরী আর নিজের রাগ ধরে রাখতে পারলেন না। ছেলের দিকে ঘুরে কপাল একটা চুমু দিল। মায়ের আর ছেলের কাণ্ড দেখে রাহাত চৌধুরী বললেন, দেখা যাবে। এটা বলে পায়েল চৌধুরী রাহাত চৌধুরীকে ভেঙচি কাটলেন। আর প্রিয়ম নিশ্চুপে বাবা মায়ের খুনসুটি দেখতে লাগলো। রুহি সকালে নাস্তা করে বেরিয়ে পড়লো ভার্সিটির জন্য। ভার্সিটিতে পৌঁছে রুহি অরুণীকে কল দিতে ও বলল 5 মিনিট অপেক্ষা করতে। রুহি ক্যান্টিনে গিয়ে বসলো। অরুণী আসতে আসতে এখানে অপেক্ষা করবে। প্রণয় সারা রাত ঘুমায়নি, মেজাজ প্রচুর গরম হয়ে রয়েছে। রাগের মাথায় রগ দপদপ করছে, কিন্তু তবুও আজ ভার্সিটিতে যেতে হবে। এতদিন কিছু বলেনি, তাই যাচ্ছে তাই করবে নাকি? কত বড় সাহস মুখের উপর বলে দেয় যে তার বিয়ে ঠিক হয়ে গেছে। এত সহজ? আমিও দেখি কি করে অন্য কাউগুলো বিড়বিড় করে বলতে বলতে প্রণয় ভার্সিটিতে ঢুকলো। ভার্সিটিতে ঢুকে ক্যান্টিনে গিয়ে বসলো। 1 কাপ কফি খেতে খেতে অরুণীর অপেক্ষা করতে লাগলো। হঠাৎ সামনের টেবিলে রুহিকে দেখে মনে হলো মেয়েটাকে আগে কোথাও মনে হয় দেখেছে, কিন্তু কোথায় মনে পড়ছে না। কিছুক্ষণ ভাবার পর মনে পড়লো এই মেয়েটাকে অরুণীর সাথে দেখেছে সে। মেয়েটা এখানে কি করে? কারোর জন্য কি অপেক্ষা করছে? আচ্ছা, ওর কাছে অরুণীর বিষয়ে কিছু জিজ্ঞেস করলে ও কি কিছু বলবে? এগুলো ভাবতে ভাবতে প্রণয় গিয়ে রুহির টেবিলে, এক্সকিউজ মি মিস, আমি কি এখানে বসতে পারি? রুহি প্রণয়ের দিকে তাকিয়ে বলল, জি বসুন। প্রণয় অনুমতি পেয়ে বসে পড়ল। তারপর কিছুটা সংকোচ নিয়ে জিজ্ঞেস করলো, আপনি কি কারোর জন্য অপেক্ষা করছেন? জি, আমার বান্ধবীর জন্য। রুহির কথা শুনে প্রণয় মনে মনে বলল, হয়তো তরুণীর জন্য অপেক্ষা করছেন। আচ্ছা, জিজ্ঞেস করে ফেলে। ও আচ্ছা, আপনি কি তরুণীর জন্য অপেক্ষা করছেন? জি, কিন্তু আপনি জানলেন কি করে? মনে হলো তাই আর কি। আচ্ছা, একটা প্রশ্ন করি। জি করুন। অরুণীর কি বিয়ে ঠিক হয়েছে? রুহি কিছু বলতে যাবে তার আগে অরুণী এসে বলল, চল। রুহি অরুণীকে দেখে দাঁড়িয়ে গেল। সাথে প্রণয়ও দাঁড়ালো। অরুণী প্রণয়কে দেখেও না দেখার ভান করে অন্যদিকে চেয়ে রইল। রুহি আর অরুণী চলে যেতে নিলেই প্রণয় বলল,
অরুণী, তোমার সাথে কথা আছে। আমার আপনার সাথে কোনো কথা নেই, আর আপনার কথা শোনার মতো সময়ও নেই। হপ করে অরুণীর হাত ধরে বলল, শুনতে হবে কথা। এতদিন যা ইচ্ছে করেছো, কিছু বলিনি, কিন্তু আজ চুপ থাকতে পারবে না। কি শুরু করেছো তুমি? হাত ছাড়ুন। পাবলিক প্লেসে সিগারেট করবেন না। অবশ্যই করব। আমার কথার উত্তর না পেলে আরও ভয়াবহ কিছু ঘটবে, মাইন্ডেড। অবস্থা বেগতিক দেখে অরুণী বলল, ঠিক আছে, আমি অফিস রুম থেকে আসছি, এখানে অপেক্ষা করুন। প্রণয় অরুণীর হাত ছেড়ে দিয়ে বলল। এখানেই আছি। অরুণী প্রণয়ের দিকে না তাকিয়ে বেরিয়ে গেল ক্যান্টিন থেকে। ওর সাথে রুহিও বের হলো। রুহির মাথায় কিছু ঢুকছে না, হচ্ছেটা কি? রুহি ভ্রু কুচকে অরুণীকে জিজ্ঞেস করলো, কাহিনী কি রে ওরু? আরে আর বলিস না, ভার্সিটির প্রথম দিন থেকে আমার পিছে পড়ে আছে। বারবার রিজেক্ট করেছি, কিন্তু আস্তে একটা বেহায়া। কাল বলেছিলাম যে বিয়ে ঠিক হয়ে গেছে, তাই এমন করছে। ও, এই জন্য তুই আসার কিছুক্ষণ আগে আমার সামনে এসে বসেছিল আর তোর বিষয়ে জিজ্ঞাসা করছিল। তুই কি কিছু বলেছিস? বলতে আর পারলাম কই, তার আগেই তো তুই চলে আসলি। যাক, ভালোই হলো। দুজনে কথা বলতে বলতে অফিস রুমে আসলো। তারপর অ্যাপ্লাই করে বেরিয়ে আসলো। 5 দিন পরই রেজাল্ট দেবে। অফিস রুম থেকে বেরিয়ে অরুণী বলল, রুহি, তুই গিয়ে রেডি হয়ে আমার বাসায় চলে আয়, আর আমি ওই পাগলকে কিছু কথা শুনিয়ে আসি। আচ্ছা। রুহি বেরিয়ে গেল আর অরুণী ক্যান্টিনে চলে গেল। প্রণয়ের সামনে গিয়ে বসলো। তারপর বলল, জি বলুন। এইগুলোর মানে কি? বিয়ের বয়স হয়েছে, বাবা মা চাইছে বিয়ে দিতে, তাই আমিও রাজি হয়ে গেলাম। তাহলে আমার ভালোবাসার কি কোনো দাম নেই? আচ্ছা, আমি কি কখনো আপনাকে ইঙ্গিত দিয়েছি অথবা ইশারায় বুঝিয়েছি যে আমি আপনাকে পছন্দ করি বা অন্য কিছু? সবসময় আমি ইগনোর করেছি। ভালোবাসাটা আপনার একতরফা ছিল। আমার আপনার প্রতি কখনোই ফিলিংস ছিল না। তবুও আপনার বাড়াবাড়িগুলো আমি থামাইনি। যাই হোক, ভালো থাকবেন, আসি। বলি অরুণী উঠে চলে যেতে নিলেই প্রণয় ধরা গলায় বলল, ভালো থেকো, নতুন জীবনে সুখী হও। পৃথিবীতে সবচেয়ে কষ্টের হলো একতরফা ভালোবাসা। অপর পক্ষ থেকে কোনো সাড়া না এলেও অবাধ্য মন কিছুতেই মানতে চায় না। শত উপেক্ষা আর অবহেলা নিয়েও ভালোবেসে যায়। প্রণয় শার্টের হাতায় চোখের পানি মুছে ক্যান্টিন থেকে বেরিয়ে গেল। ভালো লাগছে না, পাঁজরটা ভেঙে যাচ্ছে, চোখের পানিরা বাদ মানছে না। প্রণয় গেটের সামনে আসতেই মিনহা ওর সামনে এসে বলল, কিরে, যাচ্ছিস কই? ক্লাস করবি না? না রে, ভালো লাগছে না। মিনহা প্রণয়ের চেহারার দিকে তাকিয়ে আটকে উঠে বলল, কিরে, কি হয়েছে তোর? এই অবস্থা কেন তোর? কিছু না স্যার, বাসায় যাচ্ছি। না, এভাবে তুই যেতে পারবি না। কি হয়েছে বল, না বললে এক পাও নাড়াতে পারবি না। প্রণয় কিছু বলতে যাবে তার আগে ফারদিন এসে বলল, কিরে, তোরা এখানে কি করছিস? দেখ না, ও জানি কি হয়েছে, কিছু বলছে না। আজকে নাকি ক্লাস করবে না। ফারদিন প্রণয়ের মুখের দিকে তাকিয়ে দেখলো প্রণয় নিচের দিকে তাকিয়ে ঠোঁট কামড়ে ধরে আছে। ফারদিন প্রণয়কে হালকা ঝাঁকিয়ে বলল, কি হয়েছে তোর প্রণয়? কিছু না, তোরা ক্লাসে যা, আমাকেও যেতে দে। ওই মেয়েটা কি কিছু বলেছে তোকে? মিনহা রেগে বলল, চল তো, আজকে ওরে যদি 2-4টা থাপ্পড় না লাগাইছি। এটা বলে ফারদিন অরুণীর ক্লাসের দিকে হাঁটা ধরলেই প্রণয় ফারদিনের হাত ধরে ফেললো। তারপর ফারদিনকে জড়িয়ে ধরে বলল, দোস্ত, ওর বিয়ে ঠিক হয়ে গেছে। কি করব আমি বল? আমার দম বন্ধ হয়ে আসছে। ও আমায় ভালোবাসেনি। অনুভব করলো ওর ঘাড়ের উপর প্রণয়ের 2 ফোঁটা চোখের পানি পড়েছে। সেই সাথে বন্ধুর কষ্টটাও বুঝতে পারছে। বস্তুত আর কেউ জানুক আর না জানুক, ওরা জানে তাদের এই বন্ধুটিও মেয়েটাকে কতটা ভালোবাসে। তবু তার সাথেই কেন এমন হচ্ছে? স্বচ্ছ ভালোবাসা কি সবসময় অপূর্ণ রয়েছে? ফারদিন প্রণয়ের চোখ মুছে দিল। মিনহা প্রণয়ের হাত ধরে বলল, চল, ওর বাবা মায়ের সাথে কথা বলি। না রে, দরকার নেই। আমি চাই ও সুখে থাকুক। আমাকে তো ভালোবাসে না। আমার সাথে ও সুখে থাকবে না। ও যার সাথে সুখে থাকুক, ভালো থাকুক।
আমি চাচ্ছি তোরা ক্লাসে যা। বলেই প্রণয় ভার্সিটি থেকে বের হয়ে নিজের বাসার দিকে চলে গেল। নাতাশার কল ওয়েটিং দেখাচ্ছে প্রায় 1 ঘন্টা ধরে। এত কার সাথে কথা বলছে মেয়েটা? আকাশ মনে মনে ভাবলো এবারই শেষবার, এবার না রিসিভ করলে ওর হসপিটালেই চলে যাবে। এটা ভেবে কল দিতে এবার নাতাশা রিসিভ করলো। নাতাশা রিসিভ করতে আকাশ রেগে বলল, ওয়েটিং এ কোনো তোমার ফোন কার সাথে কথা বলেছিল? ভাইয়ের সাথে, ভাইয়ার সাথে। আর তুমি এভাবে চিল্লাচ্ছ কেন? ফোন ওয়েটিংয়ে থাকা মানে এই না অন্য ছেলের সাথে কথা বলছি। পাল্টা রেগে জবাব দিল, আচ্ছা সরি, আচ্ছা আজকে ডেটে যাবা? না আজকে পারবো না, ডিউটি আছে। আমারও তো অফিস ছিল, কিন্তু আমি ছুটি নিয়েছি, তুমি নাও। সম্ভব না আকাশ, আজকে পারবো না, কালকে হলে পারবো। কাল ছুটি নিও। ওকে বাই, পেশেন্ট আছে। এটা বলতেই নাতাশা কুট করে ফোনটা কেটে দিল। নাতাশা ফোন রাখার পর আকাশ মন খারাপ করে বসে রইল। ইদানিং নাতাশা ওকে প্রচুর ব্যস্ততা দেখাচ্ছে, কিন্তু আগে এমন হতো না। আকাশ কথা না বলতে চাইলেও নাতাশা জোর করে কথা বলতো। প্রিয়ম একটা ফাইল দেখতে দেখতে হঠাৎ রিশাদকে ডাক। রিশাদ, জি স্যার। তোমাকে যে কাজগুলো দিয়েছিলাম সেগুলো করেছো? জি স্যার, কিন্তু মেয়েটার কল লিস্ট চেক করে সন্দেহজনক কোনো রেকর্ডই পাইনি। আচ্ছা রিশাদ, তোমার কি মনে হয় মেয়েটাকে মারতে পারে? আমার তো মাথায় কিছুই ঢুকছে না স্যার। কিন্তু আমার মনে হচ্ছে মেয়েটাকে ওর কাছেই কেউ মেরেছে। কারণ যখন মেয়েটাকে মারা হয় তখন বাসায় কেউ ছিল না, আর মেয়েটাও একা ছিল। কেউ কী করে জানবে যে মেয়েটা বাসায় একা? আর তুমি খেয়াল করছো কি না জানি না, মেয়েটার রুমে যখন ইনভেস্টিগেশনের জন্য গিয়েছিলাম তখন টেবিলে 2টো চায়ের কাপ রেখেছিলাম। মেয়েটাকে যখন ইনভেস্টিগেশনের জন্য গিয়েছিলাম তখন টেবিলে 2টো চায়ের কাপ দেখেছিলাম। যদি অচেনা কেউ হয় তাহলে ও কেন চা করবে? বুঝতে পেরেছো? জি স্যার, তাহলে কাপ দুটো ফরমেসিক টেস্ট করে দিলেই তো হয়। দিয়েছি, কিন্তু 1 কাপে মেয়েটার ফিঙ্গারপ্রিন্ট পেল, অন্য কাপে কোনো ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায়নি। যেই খুনটা করেছে খুব চালাক করে করেছে। জি স্যার, আমরা আরেকবার মেয়েটার ঘরটা দেখতে পারি, যদি কিছু পাওয়া যায়। হ্যাঁ, হাতের কাজটা শেষ করি তারপর যাব। জি স্যার। রিশাদ গিয়ে নিজের চেয়ারে বসলো আর প্রিয়ম একটা ফাইল ঘাঁটতে শুরু করলো। রুহি মাত্রই শাওয়ার নিয়ে বের হলো। চুল মুছতে মুছতে ঘরে এসে আয়নার সামনে দাঁড়াতেই নিজের মলিন মুখটা দেখতে পেল। সারাদিন যতই স্বাভাবিক থাকার চেষ্টা করুক না কেন, একা হলে ভেতরটা মুচড়ে ওঠে। একাকিত্ব ভেতরটা গ্রাস করে ফেলে। কি অদ্ভুত যন্ত্রণা, না বলা যায় আর না সওয়া যায়। পৃথিবীতে এমন কিছু যন্ত্রণা আছে যেটা বলাও যায় না, সহাও যায় না, গলার কাছে কাটার মতো বিধে থাকে। রুহি একটা দীর্ঘশ্বাস ছেড়ে ড্রেসিং টেবিলের সামনে বসে চুল ঝাড়তে লাগলো। হঠাৎই ড্রয়িং রুমে কারো গলার আওয়াজ পেয়ে রুহি বাইরে বের হতে দেখতে পেল ওর বড় ফুপু এসেছে। ও ফুপুকে দেখে সালাম দিয়ে ভেতরে চলে যেতে নিলেই ওর, কি রে রুহি, কি অবস্থা তোর? জামাই নাকি ঘর থেকে মাইরা বাইর কইরা দিছে? ফুপুর কথা শোনার সাথে সাথে রুহির চোখের পানি চলে এলো। রুহির চোখ বন্ধ করতে 1 ফোঁটা পানি ওর চিবুক বেয়ে নিচে পড়লো। রুহি বাম হাতে নিজের চোখ মুছে ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিল। রুহি দরজা বন্ধ করতে রুহির ফুপু রুহির মাকে কি গো ভাবি, এখন মেয়েরে নিয়ে কি করবা? ঘরে রেখে দিবা নাকি? ওই ছেলে কি আর নিব তোমার মেয়েরে? রুহির মা রেগে বলল, রুহি কি শুরু করলে মালতী? বাসায় আসছো, ভালো মন্দ খাও, আরাম করো, আমার মেয়েরে নিয়ে পড়েছো কেন? আমার মেয়েরা ঘরে রেখে দেই নাকি আবার বাইরে দেই তা তোমাদের দেখতে হবে না? ওর বাপ মা মরে নাই? মায়ের কথা শুনে রুহির ফুপু মুখ বাঁকা করে বলল, এমন জোয়ান মেয়ে ঘরে রাখা ঠিক না, আবার বিয়ে দাও, আর না হলে ওর স্বামীরে নিয়ে মীমাংসা করো। রুহির মা এই কথার আর কোনো উত্তর না দিয়ে কিচেনে চলে গেল। আর রুহির ফুপি রুহির বাবার রুমে গেল ওর বাবার সাথে কথা বলতে। কাঁদতে কাঁদতে কখন ঘুমিয়ে গেছে রুহি মনে নেই। ফোনের শব্দে রুহির ঘুম ভেঙেছে। ফোন হাতে নিয়ে দেখলো অরুণী কল দিয়েছে। রুহি ঘড়িতে দেখলো বিকেল 5টা বাজে। ও ফোন রিসিভ করতে অরুণীর রাগী কণ্ঠ ভেসে এলো, কি রে, কই তুই? আমার বিয়ের পরের দিন আসবি নাকি?
দোস্ত ঘুমিয়ে গিয়েছিলাম, একটু ওয়েট করে আসতেছি। আচ্ছা তাড়াতাড়ি আয়। আচ্ছা। রেখেই ফ্রেশ হয়ে নিল, নীল রঙের শাড়ি পরলো, শাড়ির সাথে ম্যাচিং করে হিজাব পরে ঘরের বাইরে আসতে দেখলো ওর ফুপু আর মা একসাথে বসে টিভি দেখছে। রুহি মায়ের দিকে তাকিয়ে বলল, মা, অরুণীর বাসায় যাচ্ছি, আজ ওকে দেখতে আসবে, ও যেতে বলেছে। আচ্ছা যা, তাড়াতাড়ি আসবি। আচ্ছা। এটা বলে একটু এগোতেই রুহির ফুপি বলল, এমন আজ সন্ধ্যায় কোনো মেয়ে বাসা থেকে বের হয় না, আর যেগুলো বের হয় হয় সেগুলো ধর্ষণ হয়। রুহি, তুই ঘরে যা, বের হওয়া লাগবে না। বান্ধবী তোর দেখতে আসতেছে, বিয়ে তো আর হচ্ছে না, ঘরে যা তুই। রুহির মা কিছু বলার আগে রুহি বলল, ফুফু বাসায় আসছেন, ভালো কথা, ভালোভাবে থাকেন, তবে খবরদার আমার বিষয়ে একদম খবরদারি করবেন না। যেখানে আমার বাবা মায়ের সমস্যা নেই সেখানে আমি আপনাকে গুনিও না। এটা বলে রুহি বেরিয়ে গেল। আর রুহির ফুপি বলল, তোর মতো মেয়ের কপালে এর জন্যই সুখ নাই, এর জন্যই তোর নাগর তোরে ঘর থেকে বাইর কইরা দেয়। চৌধুরী আর রাহাত চৌধুরী প্রিয়মের উপর রেগে আছে, ও নাকি আসতে পারবে না, তাদেরকে যেতে বলেছে। পছন্দ হলে কথা পাকাপাকিও করতে বলেছে। ছেলেপক্ষ সামনে বসে আছে, তবে ছেলে আসেনি, কি একটা কাজ নাকি পড়েছে, তাই ছেলের বাবা মায়ের পছন্দ হলে আজকে আংটি পরিয়ে যাবে। অনেকক্ষণ কথাবার্তা বলে অরুণীকে ছেলের মা আংটি পরিয়ে দিতে সবাই আলহামদুলিল্লাহ বলে উঠল। দুদিন অরুণী ভার্সিটিতে যায়নি, আত্মীয় স্বজন অনেকে ছিল, তাই আর যাওয়া হয়নি। আজ যেতে হবে, একটা প্রেজেন্টেশন জমা দিতে হবে, তাই অরুণী রেডি হয়ে বেরিয়ে পড়লো। 7-8 বার হয়ে গেছে ফারদিন প্রণয়কে কল করছে, কিন্তু প্রণয়ের খবর নেই। দুদিন ধরে ভার্সিটিতে আসছে না, সারাদিন বাসায় বসে থাকে। একটা মেয়ের জন্য জীবন দিবে নাকি? ফারদিনের রাগ হচ্ছে, ফারদিন রাগে কটমট করছে। ওর চেহারার দিকে চেয়ে মিনহা, কি রে, কি হয়েছে তোর? এমন অ্যানাকোন্ডার মতো ফুসফুস করছিস কেন? প্রণয় ফোন ধরে না, আল্লাহ জানে কি করে। আচ্ছা আরেকবার দে, এবার না ধরলে ওর বাসায় যাব। আচ্ছা। ফারদিন আরেকবার ফোন করতে প্রণয় ফোন ধরলো। প্রণয় ফোন রিসিভ করতে ফারদিন বলল, কি রে, কই তুই? এতবার ফোন দিলাম, রিসিভ করিস নাই কেন? ফোন দিচ্ছিস কেন সেটা বল। তুই ভার্সিটিতে আয়। ভাল লাগছে না, আসবো না। আসলেই ভাল লাগবে, তাড়াতাড়ি আয়। আচ্ছা আসছি। আচ্ছা। ফারদিন ফোন রেখে দিয়ে মিনহাকে বলল, প্রণয় অনেক কষ্ট পাচ্ছে রে। প্রণয় আসছে। আমি আবার কি করলাম? এটা বলে মিনহা হাসা শুরু করলো। ফারদিন ওর পিঠে কিল দিতে যাবে, তার আগে তুর্য এসে বলল, কে রে প্রণয়, সাথে ওরা আসেনি? ফারদিন বলল। ফারদিন বলতে বলতে প্রণয় চলে এলো। প্রণয় এসে ওদের সাথে বসতে মিনহা বলল, প্রণয় তোর হায়াত আছে। আমার দাদি বলে যদি কারো নাম নেওয়ার সাথে সাথে সে হাজির হয়ে যায় তাহলে নাকি তার দীর্ঘ হায়াত আছে। কথাটা প্রণয় বিড়বিড় করে বললেও ওরা শুনতে পেল। তুর্য প্রণয়ের কাঁধে হাত রেখে বলল, ছাড় তো, অনেকদিন তুই গান করিস না, আমাদের সবার জন্য আজকে গাইতে হবে। আমার আবার হায়াত? না রে, মুড ঠিক নেই, ভালো লাগছে না। ফারদিন তুর্যকে এটা বলতেই তুর্য চলে গেল গিটার আনতে। প্রণয় বিরক্তিতে কপাল কুঁচকে বলল, বাড়াবাড়ি হচ্ছে কিন্তু ফারদিন। প্রণয় আর কিছু বলল না। তুর্য গিটার এনে প্রণয়ের হাতে দিল। প্রণয় গিটারের সুর তুলে গাওয়া শুরু করলো। এই মন তোমাকে দিলাম, এই প্রেম তোমাকে দিলাম, এই মন তোমাকে দিলাম, এই প্রেম তোমাকে দিলাম। তুমি চোখের আড়াল হও, কাছে কিবা দূরে রও, মনে রেখো আমিও ছিলাম। এই মন তোকে দিলাম, এই প্রেম তোকে দিলাম। বকুলের মালা শুকাবে, রেখে দেব তার সুরভি, মন গিয়ে রাতে লুকোবে, মুছো নাকি আমারই ছবি। আমি মিনতি করে গেলাম, তুমি চোখের আড়াল হও, কাছে কিবা দূরে রও, মনে রেখো আমিও ছিলাম। এই মন তোকে দিলাম, এই প্রেম
তোকে দিলাম। গানটা শেষ করে প্রণয় চোখ খুলতেই সবাই করতালি দিল। ক্লাসমেট আর জুনিয়ররা তো মুগ্ধ। প্রণয় সবার দিকে তাকে একটু হেসে উঠে গেল। এই হাসির অর্থ আর এই গান কাকে উদ্দেশ্য করা সেটা আর কেউ না জানলেও ওর বন্ধুরা জানে। দূরে দাঁড়িয়ে অরুণীও প্রণয়ের গান শুনছিল। কি আশ্চর্য তাই না? গানটা যার জন্য গাওয়া হয়েছে তার মন ছুঁতে না পারলেও বাকি সবার মন ছুঁয়ে গেছে। অরুণী ভার্সিটি থেকে বেরিয়ে যেতে নিলেই পেছন থেকে প্রণয় বলল, ওহে কি করিলে বলো, পাইব তোমারে, রাখিব আখিতে আখি। অরুণী পিছনে তাকিয়ে দেখলো প্রণয় ওর পিছনে এসে দাঁড়িয়েছে। অরুণী ওর বাম হাতের অনামিকা আঙ্গুলটা তুলে ওর সামনে ধরে বলল, কাল আংটি বদল হয়ে গেছে, আর কিছুই তো পাওয়া সম্ভব না। প্রণয় মলিন হেসে বলল, সারা জীবনের জন্য অন্য কারো হয়ে যাচ্ছ, চাইলে পারতে আমার হতে। আচ্ছা আমার মধ্যে কিসের কমতি ছিল যে ভালোবাসা তো দূরের কথা, করুণাও হলো না। করুণা করে হলেও তো কখনো ভালো করে কথা বলতে। কি পাপ করেছিলাম আমি যে আমাকে এত কষ্ট পেতে হচ্ছে? প্রণয় শার্টের হাতায় চোখ মুছে বলল, একটু রিকোয়েস্ট করবো, রাখবে? কখনো তো কোনো আবদার রাখনি, এই আবদারটা রাখো প্লিজ। বলুন। আজ আমার সাথে একটু থাকবে? আজই শেষ, এরপর আমি আর তোমাকে কোনোদিন বিরক্ত করব না। অরুণী একটু ভেবে বলল, চলুন। রুহি সে সকাল থেকে কাগজটা হাতে নিয়ে বসে আছে। কোনো অনুভূতি কাজ করছে না, মাথাটা ফাঁকা হয়ে গেছে। সকালে যখন রুহি নাস্তা করছিল তখন কুরিয়ারের একজন লোক এসে দিয়ে গেল এটা। রুহি খাম খুলতে দেখতে পেল ডিভোর্স পেপার। সেই তখন থেকে এটা নিয়ে বসে আছে নিজের রুমে। রুহি পেপারটা টেবিলের উপর রেখে ওয়াশরুমে গিয়ে মুখ ধুয়ে আসলো। তারপর একটা কলম নিয়ে কাগজটায় সাইন করে দিল। এটাই বাকি ছিল, আজ এটাও হয়ে গেল। রুহি কাগজে সাইন করে কাগজটা নিয়ে বাইরে এসে মায়ের হাতে কাগজটা দিয়ে বলল, এটা বাবাকে দিও, বলে দিও পোস্ট অফিসে দিয়ে আসতে। সাইন করেছিস? হ্যাঁ। গিয়ে দরজা বন্ধ করে দিল। জানালার কাছে গিয়ে দাঁড়িয়ে রইল। আপন দৃষ্টি মেলে। নিজেকে একলা লাগছে আজকাল। মনে হচ্ছে চারপাশে কেউ নেই। কারোর সাথে কথা বলতে ইচ্ছে করে না, খেতে ইচ্ছে করে না, ঘুমোতেও ইচ্ছে করে না। মন শুধু শান্তি চায়। কিন্তু হায়, শান্তি। আকাশ নাতাশার কেবিনে এসে দেখলো ও কিছু একটা লিখছে। আকাশকে দেখে বলল, বসো। আকাশ বসতেই নাতাশা বলল, ডিভোর্স লেটার পেয়েছো? হ্যাঁ, আজই পাঠালাম। গুড। তাহলে আমরা বিয়ে কবে করছি? আরে এত চাপ নিচ্ছ কেন? করবো তো বিয়ে, এত জলদি কেন? আর কত সময় লাগবে নাতাশা? অনেক দিন ধরে তুমি এগুলো বলেছো, এবার বিয়ে করতে হবে। ঠিক আছে, তুমি তোমার বাবা মাকে বাসায় পাঠিও, আব্বু আম্মু মেনে নিলে বিয়ে হবে। মানে কি? আব্বু আম্মু না মানার কথা আসছে কেন? আর না মানলে কি তুমি আমার বিয়ে করতে পারবে না? না। আকাশের রাগ উঠছে খুব। আকাশ রেগে কেবিন থেকে বের হতেই নাতাশা হাসতে লাগলো। এখন বিকেল আর সন্ধ্যার মাঝামাঝি সময়। অরুণী বাসায় ফিরেছে মাত্রই। এতক্ষণ প্রণয়ের সাথেই ছিল। প্রথম প্রথম অস্বস্তি লাগলো, পরে ঠিক হয়ে যায় প্রণয়ের কথায়। প্রণয় হাঁটতে হাঁটতে বলছিল, অরুণী, আমাদের মধ্যে তথাকথিত কোনো সম্পর্ক নেই, তাই প্লিজ অস্বস্তিতে থেকো না। একদিনের জন্য হলো বন্ধু ভাবতে পারো। কথা দিচ্ছি বন্ধু হিসেবে এতটাও খারাপ হব না। অরুণী প্রণয়ের কথায় হালকা একটু হেসেছিল। তারপর দুজনেই কথা বলা শুরু করলো। নিজেদের স্কুল কলেজের ঘটনাও বলতে শুরু করলো। এভাবে কথাবার্তা হাসাহাসি চলেছে পুরোটা সময়। সবটা প্রণয়ের জন্যই হয়েছে। বেশিরভাগ সময় ওই কথা বলেছে। তারপর ওরা মাওয়াঘাটে গিয়েছিল। সেখানে ইলিশ খিচুড়ি খেয়ে আসতে আসতে বিকেল হয়ে যাওয়ায় দুজনেই দুজনের বাসায় চলে আসে। যাওয়ার আগে প্রণয় অশ্রুসিক্ত নয়, আজ সারাদিন আমি সারা জীবন মনে রাখবো। আর এই 1 মাসের মধ্যে আমি লন্ডন চলে যাব। তারপর আর আসবো কিনা জানি না। আশা করি সব নিয়ে তুমি ভালো থাকবে। আল্লাহ হাফেজ। এটা বলে প্রণয় চলে গিয়েছিল। আর অরুণী নিজের বাসার দিকে চলে আসলো। আজকে থেকে দুজনের রাস্তা আলাদা হয়ে গেল। কখনো কি আবার দুজনের রাস্তা এক হবে? অরুণী ফ্রেশ হয়ে এসে বিছানায় বসে রুহিকে কল দিল। রুহি ফোনের পাশে থাকায় সহজে রিসিভ করে ফেল। হ্যাঁ বল। কি করিস এখন? তেমন কিছু না, বসে আছি, ভালো লাগছে না। কেন? জানি না। আজ আকাশ ডিভোর্স পেপার পাঠিয়েছিল, আমি সাইন করে দিয়েছি। ভালোই হলো, এমনিতে এটা হওয়ার ছিল। এখন
মন খারাপ না করে শক্ত হ আর নিজের জীবনটাকে গুছিয়ে নে। রুহি মলিন গলায় জবাব দিল। এভাবে আরো কিছুক্ষণ কথা চলল ওদের মাঝে। আরো 5 দিন পর